হ্যালো স্টুডেন্ট, গণিত প্রকাশ নবম শ্রেণী। আগের দিন আমরা প্রথম চ্যাপ্টারে বাস্তব সংখ্যা পাঠ্যসূচি কী কী আছে সেগুলো আলোচনা করেছি, এবং প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস। এইটা নিয়ে আমাদের কিছুটা আলোচনা হয়েছে। আজ আমরা তার পরবর্তী আলোচনা শুরু করব। আমরা শিখেছিলাম লাস্ট অবধি যে শূন্য একটা পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা দলের মধ্যে শূন্য থেকে -1 থেকে 0 প্লাস সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক এগুলো মিলেই পূর্ণ সংখ্যার দল। কিন্তু শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে এবারে আমরা আসব, আমি যে কোনো দুটি সংখ্যা নিয়ে যোগ, বিয়োগ ও গুণ করে দেখি কি পাই। বোঝা গেল? আমরা এখন বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস নিয়ে পড়াশোনা করছি। দেখো, -8 ও -5 সংখ্যা দুটির যোগ, বিয়োগ ও গুণ করি। ভালো করে বুঝে নাও। তাহলে যেহেতু মাইনাস আছে, দুটোই মাইনাস, এগুলো ব্র্যাকেটের মধ্যে লিখে আমরা মাঝখানে যোগ চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেব। তাহলে আমাদের কত আসবে? এটা দেখো কত হবে। -8 প্লাস ব্র্যাকেটের মধ্যে -5 ইকুয়াল টু -8 -5 সমান -13। এরপরে পরবর্তী কি দেওয়া আছে না, -5 -5 এটা আমরা করব। দেখো -8 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -5 সমান, আমরা -8টা -8 লিখব, কিন্তু মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস মিলে হয়ে যায় প্লাস। তাহলে -8 + 5, বুঝতে পেরেছ, ইজিক্যাল টু, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, কারণ দুটো চিহ্ন আলাদা। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এবারে যে সংখ্যাটা বড় তার চিহ্নটা নেব, অর্থাৎ এখানে 8 আছে, এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -3 হয়ে গেল। বুঝতে পারছো? নেক্সট, এবারে দেখছি -8 ও -5 পূর্ণ সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল এবং গুণফল। তাহলে গুণফল কি হবে সেটা আমরা আগে দেখি। তাহলে -8 ইন্টু -5 এর গুণফল কি হবে এটা আমরা দেখি। দেখো এখানে -8 ইন্টু -5, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কত হয়? প্লাস। আর 8 আর 5 গুণ করলে 40, 8 ইন্টু 5 40। তাহলে আমরা কি দেখছি যে -8 ও -5 পূর্ণ সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল ও গুণফল পূর্ণ সংখ্যা, তাই তো? যেমন এখানে আমরা -13 পেলাম, -3 পেলাম আর +40 পেলাম। এই তিনটেই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি
যে কোনো দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ বা গুণ করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যাই পাব। এবারে অন্য যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ করে দেখব পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ সর্বদা কি হচ্ছে। এটা নিজে তোমরা যাচাই করে দেখতে পারবে। এবারে যদি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করি তাহলে কি হয় সেইটা দেখব। এখানে দেখো 5 ভাজিত 7 অর্থাৎ 5 ডিভাইডেড বাই 7 ইজ ইকাল টু 5/7। 9 ডিভাইডেড বাই 2, 9 ভাজিত 2 ইজ ইকাল টু 9/2। তাহলে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল ভগ্নাংশ পেলাম কি, তাই তো? তাহলে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এটা একটা কনক্লুশন তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো 5/7 আর 9/7 এই ধরনের সংখ্যাকে কি বলা হয়। এবারে আমরা আসবো যে যেহেতু এটা ভাগ নাম মিলল না, এগুলো ওপর নিচে রয়ে গেল, এই ধরনের সংখ্যাগুলো আমরা পেলাম, কারণ এ পর্যন্ত আমরা এ ধরনের সংখ্যা পাইনি। তাহলে এই ধরনের সংখ্যা যেটা পেলাম, যেটা পূর্ণ সংখ্যা হলো না, সেক্ষেত্রে এইগুলোকে আমরা কি বলবো? রেশনাল নাম্বারস, মূলদ সংখ্যা। বুঝে গেল? রেশনাল নাম্বারস, এই নাম্বারগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করা হয়। ভালো করে লক্ষ্য করো, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা কিন্তু q নট ইজ ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বা ইংরেজিতে রেশনাল নাম্বারস বলবে। কিন্তু কিউ নট ইজ ইকুয়াল টু 0 কেন, এইটা আমরা একটু বুঝে নিই। পূর্ণ সংখ্যার দলে 1/2, 22/3, -5/6 এই যে ভগ্নাংশগুলো থাকলে মূলদ সংখ্যা দল পাব। পাশের পঞ্চভুজাকার ক্ষেত্রে দেখো আমরা সকল মূলদ সংখ্যা লিখি ও মূলদ সংখ্যার দল গড়ছি। তাহলে মূলদ সংখ্যার দলকে সাধারণভাবে বলা হয় কিউ দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, দেখে নাও। এবারে আমি -5কে লিখতে পারি -5 ইজ ইকাল টু -5/1। দেখো ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ -5, দেখো -5কে p/q আকারে আমরা লিখতে পারলাম, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা আর p ইজ ইকাল টু -5, q ইজ ইকাল টু 1, কিন্তু q নট ইজ ইকাল টু 0। তাহলে তাই -5 একটা মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ নিচে তো 1 দেওয়া যাবে, নিচে তো 1 লেখা যাবে। তাহলে 2/3 একটা মূলদ সংখ্যা, আবার 2/3 ইজ ইকাল টু 4/6 এটাও মূলদ সংখ্যা, 6/9 এটাও মূলদ সংখ্যা, 8/12 এটাও মূলদ সংখ্যা। এবারে আমরা পরের পাতায় যাচ্ছি। দেখো 4/6, 6/9 আর 8/12 এদেরকে 2/3 এর কি বলা হয় বলো তো? 4/6
6/9 আর 8/12 এই ভগ্নাংশগুলিকে 2/3 এর সমতুল্য মূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বা সমতুল ভগ্নাংশ, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বলা হয়। অর্থাৎ দেখো না, 2/3কে যদি 2 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে 4/6 হয়। তাকে আবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3/9 হয়। তাকে আবার 4 দিয়ে গুণ করলে 4/12 হয়। তাকে আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10/15 হয়। এইভাবে আমরা, বুঝতে পেরেছ, এই 2/3-এর যদি আমরা ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যতগুলো পাবো সেগুলো সবই হচ্ছে এর ইকুইভ্যালেন্ট। তার জন্য একে বলা হয় সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। তাহলে P/Qকে মূলদ সংখ্যা বলা হবে যদি P এবং Q পূর্ণ সংখ্যা হয় আর Q নট ইজ ইকুয়াল টু 0 হয়। প্রয়োজন মতো PQ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ PQ এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, অর্থাৎ কাটাকাটি যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে PQকে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম হতে হবে, মানে দুজনেই মৌলিক সংখ্যা হতে হবে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আবার গুণ করেও এদেরকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে আনতে পারি। আমরা এক্সারসাইজগুলো কেন পড়ে নিচ্ছি? কারণ এক্সারসাইজের মধ্যে দেখো, এক্সারসাইজগুলো কেন পড়ে নিচ্ছি আমরা, না এক্সারসাইজের মধ্যে আমরা যে বোঝানো আছে অঙ্কগুলো, এগুলো যদি বুঝতে পারি তাহলে যখন আমরা এক্সারসাইজ অনুশীলনী করব তখন অঙ্কগুলো কিন্তু আমরা পরপর বুঝতে পারব। এবারে দেখো 11 নাম্বারে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর যুক্তি দিয়ে লিখি। সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? এটা বলতে হবে তোমার। আর প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? আর প্রতিটি পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা? এইটা তাহলে 1/2 মূলদ সংখ্যা, কিন্তু 1/2 পূর্ণ সংখ্যা নয়। আগেই আমরা বলেছি যে এগুলো হচ্ছে ভগ্নাংশ, তাই বলতে পারি সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। বোঝা গেল? আরেকবার বোঝো, 1/2 মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা সেটা তোমরা বলো, কিন্তু 1/2 পূর্ণ সংখ্যা নয়, কারণ এটা ভগ্নাংশ, ভাগ যায় না। বোঝা গেল? তাহলে বলতে পারি যে সব মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? এবারে ধরি n একটা পূর্ণ সংখ্যা। যেহেতু nকে n/1 লেখা যায়, তাই n একটি মূলদ সংখ্যা। বোঝা গেল? এবারে নেক্সট দেখো, আমার বন্ধু রেহানা ঠিক করেছে সকল সংখ্যাগুলিকে সরলরেখায় আঁকার চেষ্টা করবে। তাই আমরা ক্লাবের মাঠে চুন দিয়ে একটি সরল রেখা টানি ও সংখ্যা বসাই। কীরকম? প্রথমে আমরা সরল রেখায় স্বাভাবিক সংখ্যাগুলো বসালাম। দেখো 1 2 3 4 5 6 এরকম বসালাম। এগুলো স্বাভাবিক সংখ্যা, তোমরা জানো। তাহলে যতই ডান দিকে যাব ততই কিন্তু বড় সংখ্যা হবে। বুঝা গেল? তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি এইটা বলতে হবে। স্বাভাবিক সংখ্যা এখানে দেখো সব থেকে ছোট 1। ঠিক আছে? আবার আমি
সরলরেখায় অখণ্ড সংখ্যা যখন বসালাম তখন কিন্তু শূন্যটা চলে এলো, জিরো। তাহলে জিরো থেকে পরপর বেড়ে গেল, তখন হলো অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে জিরো যোগ হয়ে গেলে অখণ্ড সংখ্যা হয়ে গেল। তাহলে যতই আমরা ডান দিকে যাব ততই বড় সংখ্যা পাবো। তাহলে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কি? জিরো। ক্লিয়ার? এবারে নেক্সট দেখো, আমি সরলরেখায় পূর্ণ সংখ্যা বসাচ্ছি। সব থেকে বড় ছোট পূর্ণ সংখ্যা কি কি তা লিখতে পারি। দেখো -4, -3, মাইনাস, এভাবে পূর্ণ সংখ্যা, শূন্য এভাবে লিখলাম। তাহলে এগুলো সব কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে যখন দেখা যাবে জিরো নেই, 1 থেকে শুরু, তখন স্বাভাবিক সংখ্যা। যখন জিরো যোগ হয়ে গেল, জিরো থেকে শুরু, তখন অখণ্ড সংখ্যা। আর যখন মাইনাস চলে এলো, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, তখন কিন্তু হয়ে গেল পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং পূর্ণ সংখ্যা, পজিটিভ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা। তাহলে জিরোর ডান দিকে যতই যাব ততই বড় সংখ্যা পাবো, আর জিরোর বাম দিকে যতই যাব তত আমরা ছোট সংখ্যা পাবো। তাহলে সরলরেখায় যে কোনো পূর্ণ সংখ্যার ডান দিকের সংখ্যাগুলি ওই পূর্ণ সংখ্যার থেকে বড় এবং বাম দিকের সংখ্যাগুলি ওই পূর্ণ সংখ্যার থেকে ছোট। ক্লিয়ার? তাহলে যেমন -3 ডান দিকে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা -3 থেকে বড়, কিন্তু -3 বাম দিকের যে কোনো পূর্ণ সংখ্যা -3 থেকে ছোট। অর্থাৎ সব থেকে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাবো না। কি বললে? সব থেকে ছোট পূর্ণ সংখ্যা এবং সব থেকে বড় পূর্ণ সংখ্যা কিন্তু পাবো না। কারণ সব থেকে ছোট পূর্ণ সংখ্যা -4, -5 এমনি হতেই যাবে অসংখ্য, অনন্তকাল। সরলরেখাটা অনেক দূর যাবে, তাতেও কিন্তু আমাদের শেষ হবে না, অর্থাৎ পাবো না, পাওয়া যাবে না, ইনফিনিটিভ। কিন্তু সব থেকে বড় পূর্ণ সংখ্যা সেটাও কিন্তু পাওয়া যাবে না, তার জন্যে তীর চিহ্ন দেওয়া আছে, মানে এদিকে বেড়েই যাবে, ইনফিনিটিভ। এটা বোঝা গেল? এবারে দেখো আমরা পরের বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সকল সরলরেখায় মূলদ সংখ্যা কীভাবে স্থাপন করব। প্রথমে 2 থেকে 3 মধ্যে একটি মূলদ সংখ্যা হিসাব করে লিখি ও সরলরেখায় স্থাপন করি। যেমন দেখো, আমরা এখানে সরলরেখা টানলাম, এটা হলো -1, -1, 0, ঠিক আছে? -1, 0, -1, 0, +1, তারপরে 2, 2 এর পরে 3, তারপরে 4। এবার দেখো 2 এবং 3 মধ্যে মাঝখানটা কি হলো? 2 আর 3 এর মাঝখানে 2.5, 2.5 মানে 5-এর 2, 2.5, 2.5, বোঝা গেল? 2.5। এবার তার মাঝখানে কত? দেখো 2 ও 3 মধ্যে সংখ্যা হলো 2.5, অর্থাৎ 5-এর 2, হাফ। আর 2 আর 5-এর 2 মধ্যে সংখ্যা হলো 2 + 5-এর 2 ভাজিত 2, তাহলে লসাগু 2, লসাগু 2, 4 + 5 ভাজিত 2, অর্থাৎ 9-এর 2 ভাজিত 2 = 9-এর 4। তাহলে এরকম করে আমরা কিন্তু বের করব যে 2 ও 3 মধ্যবর্তী সংখ্যা হলো 2 আর 3 মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা। তাহলে 2 আর 3 মধ্যবর্তী পাওয়ার জন্য আমরা কি করব না, 2 এর সঙ্গে 3 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 + 3/2, 5-এর 2। তাহলে একটি মূলদ সংখ্যা যা 2 আর 3 মধ্যে অবস্থিত। আর 5-এর 2 মূলদ সংখ্যা সরলরেখায় স্থাপন করলাম।
এরকমভাবে 9-2, 11-4, 17-8, 23-8 এগুলো আমরা পাবো। তাহলে আমি সংখ্যা রেখায় 2 আর 3-এর মধ্যে আরও 4টি মূলদ সংখ্যা লিখব। কীরকম না, 2 আর 3-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা 5-2 পেয়েছি। তাহলে 2 আর 5-2-এর মধ্যবর্তী সংখ্যা কী হবে না, 2 + 5/2 সমান 9-4। আমি তো করে দেখিয়ে দিলাম এখানে, করে দেখিয়ে দিলাম। দেখো আমি এখানে করে দেখিলাম যে 2 + 5/2 ভাজিত 2, 4/5/2 সমান 9। এই জায়গাটা বুঝতে পারলে? ইকুয়াল টু 9/2 ভাজিত 2, 9/4। তাহলে বইয়ে এইভাবেই বুঝিয়েছে। তাহলে 2 আর 9-4-এর মধ্যে মূলদ সংখ্যা কী হবে না, 2 + 9/4/2। এটা ক্যালকুলেট করলে 4×2 = 8, 17/4/2। এই জায়গাটা বুঝতে না পারলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। দেখো এবার আমি একটু বুঝে নাও যে 2 এবং 9/4-এর মধ্যে কী করে এলো না, 2 আর 9/4-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কী হবে, 2 + 9/4/2 অর্থাৎ 8 + 9/4 ভাজিত 2। তাহলে ইজিক্যাল টু 17/4, এই 8 আর 17/4, তাহলে 17/4 ভাজিত 2। তাহলে 17/4 গণিত 1/2 উল্টে যায়, তাহলে 17/8। তাহলে এইভাবে দেখো পরেরটাও বের করেছে যে 5/2 এবং 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 5/2 + 3/2 ইজিক্যাল টু 11/4। 11/4 এবং 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা ঠিক ওইভাবে আমরা বের করছি। কীভাবে দেখো এটা বের করব, দেখো এবার দেখো 11/4 ও 3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কী হবে, 11/4 + 3/2। অর্থাৎ 11/4 + 3 ভাজিত 2 অর্থাৎ 11, এখানে 4 লসাগু, তাহলে 11, এই 3×4 = 12, তাহলে 11/12 23/4 ভাজিত 2। তাহলে 11/23 গণিত 1/2 উল্টে যায়, তাহলে 23/8। তাহলে বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু পরপর মূলদ সংখ্যা, দুটি সংখ্যার মূলদ সংখ্যার মাঝে আরেকটি মূলদ সংখ্যা বের করতে পারবো। অন্যভাবে হিসাব করি, 2 আর 3-এর মধ্যে আছে 5টি মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো 2 এবং 3-এর মধ্যে আছে 5টি মূলদ সংখ্যা। কী কী আছে? 17/8, 9/4, 5/2, 11/4, 23/5, 23/8, 1, 2, 3, 4, 5, 5টা আছে। তাহলে মূলদ সংখ্যা লিখতে পারলাম। তাই 2 আর 3-এর সমতুল মূলদ সংখ্যা কী হবে, যা হারে 5 + 6 আছে, 5 + 1 = 6 আছে। দেখো 2 = 2/1 = 12/6, একই ব্যাপার, 6 দিয়ে গুণ করলাম ওপর নিচে। 3 = 3/1, 3/1 সমান 18/6, কারণ এটা 6 দিয়ে ওপরে গুণ, নিচে 6 দিয়ে গুণ। তাহলে 2 আর 3-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা কী কী হবে? 2 আর 3-এর 5টি মূলদ সংখ্যা কী কী হবে না, 13/6, 14/6, 15/6, 16/6, 17/6। এই জায়গাটা বুঝে নাও। 2 আর 3-এর মূলদ সংখ্যা লিখি যা 5 + 1 6 আছে। 2 আর 3-এর মূলদ সংখ্যা, তা 2 মানে তো 2-এর 1, ওই 2-এর 1 মানে কি, মানে 12/6, 3 মানে 18/6, তাহলে 2 আর 3-এ তাহলে 6 আসছে। তাহলে 2 আর 3-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা কী হবে, 12/6 থেকে শুরু করে 18/6 পর্যন্ত লিখব। 12 থেকে 18-র মাঝে যেগুলো, তাহলে 12টা বাদ দিয়ে 13, 14, 15, 16, 17। এইটা খুব সহজ পদ্ধতি। 2কে আমরা যেহেতু 2 আর মূলদ সংখ্যা যা কী হবে, 6 দিয়ে ওপর নিচে ভাগ করব, এরকম। এইভাবে আমরা করতে পারবো। এবারে দেখো
সরল লেখায় 13/6, 14/6, 15/6 এগুলোকে কী করে লিখব, তাই তো? তাহলে -2, -1, 0, 1, 2, 4 লিখলাম। এবারে দেখো 6 যেহেতু আছে, 13/6 মানে কি, মানে 6 দুগুণে 12, 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 থেকে শুরু। আর 17/6 মানে কি, 3, 6, 18, 3 হবে না, অর্থাৎ 3-এর মধ্যে, তাহলে 2 আর 3-এর মধ্যে হবে। তাহলে এখানে কী করে লিখব, দেখো 2 আর 3-এর মধ্যে কী হবে, তাহলে 2 আর 3-এর মধ্যে 13, 14, 15, 16, 17, যেমন আগে দেখালাম। তাহলে এটাকে সরল লেখায় আমরা বসালাম, 2 আর 3 আগেরটাই আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আরও পরবর্তী বিষয়গুলো বুঝব, তারপরে আমরা অনুশীলনী শুরু করব। তোমরা এভাবে কেমন বুঝলে জানাবে আবার নেক্সট দিন। আজকের মতো এখানে।